এবছর হচ্ছে না এইচএসসি পরীক্ষা। জেএসসি ও এসএসসির ফলাফলের ভিত্তিতে মূল্যায়ন, অনিশ্চয়তা কাটলেও শঙ্কায় শিক্ষার্থীরা। জেএসসি এবং এসএসসি পরীক্ষার তাদের ফলাফলের গড়ের ভিত্তিতে এইচএসসির মূল্যায়নটি আমরা করব। ডিসেম্বরের মধ্যেই আমরা আমাদের চূড়ান্ত ফলাফল আমরা ঘোষণা করব ইনশাআল্লাহ। আমাদের কি কেউ বলতে না পারে আমরা 2020 ব্যাচ আমরা পরীক্ষা না দিয়ে পাশ করেছি। দেশের বাইরে পড়াশোনা করতে যাবে তাদের ক্ষেত্রে সরকার কি পদক্ষেপ নেবে? পাশ করবে শতভাগ, উচ্চশিক্ষার ক্ষেত্রে জটিলতার আশঙ্কা। উচ্চ মাধ্যমিকটাকে সবাই অনেক সিরিয়াসলি নিয়ে কিন্তু এই কম্পিটিশনের নামে যে আমরা একটু ভালো ইউনিভার্সিটিতে বা বাইরে কোথাও ভর্তি হবো সেই সুযোগটা থাকছে না। 12 ইয়ার্স অফ স্কুলিং কমপ্লিট করার পরে সে শতকরা কত নম্বর পেল, এই বিষয়গুলো কিন্তু বিদেশি বিশ্ববিদ্যালয়গুলোতে বিবেচনা করা হয়। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি হাফসাতুন্নেছা। করোনা ভ্যাকসিনের জন্য 600 কোটি টাকা সরকারি বরাদ্দ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন ছাড়া নেওয়া হবে না, মন্ত্রী পরিষদের সভায় সিদ্ধান্ত। রাজধানীর খালগুলো এখন ময়লার ভাগাড়, পরিষ্কার করতে গিয়ে মিলল ভাঙা ফ্রিজ, জাজিম, সোফা, টেলিভিশনের খোলস। খালে নেমে জরিমানার ঘোষণা মেয়রের। পুরান ঢাকার আরমানিটোলা মাঠের পাশে রাস্তায় বিস্ফোরণ, সুয়ারেজ লাইনে জমা গ্যাস থেকে এই দুর্ঘটনা, প্রাথমিক ধারণা তিতাসের। আহত কয়েকজন হাসপাতালে ভর্তি। এবং বাংলাদেশের চিঠির 15 দিন পর সাড়া দিল সৌদি সরকার। আটকে পড়া প্রবাসীদের ভিসার মেয়াদ 30 অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে, জানালেন পররাষ্ট্রমন্ত্রী। এবার হচ্ছে না এইচএসসি ও সমমানের পরীক্ষা। জেএসসি ও এসএসসির ফলাফলের ভিত্তিতে হবে মূল্যায়ন। ডিসেম্বরে চূড়ান্ত ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিষয়ে সিদ্ধান্ত পরে জানানো হবে। এদিকে এমন সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। ফেব্রুয়ারিতে এসএসসি পরীক্ষা নেওয়া সম্ভব হলেও করোনা মহামারীতে মার্চেই বন্ধ হয়ে যায় শিক্ষা প্রতিষ্ঠান। এতে আটকে যায় এইচএসসি ও সমমানের পরীক্ষা। এরপর বারবার আলোচনায় পরীক্ষা। এ নিয়ে চলা শঙ্কা ও অনিশ্চয়তার মধ্যে বুধবার অনলাইন সংবাদ সম্মেলনে এলেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। এ সময় তিনি জানান, শিক্ষার্থীদের স্বাস্থ্য নিরাপত্তার বিষয়টি বিবেচনায় চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া থেকে সরে এসেছে সরকার। আমাদের কাছে অবশ্যই আমাদের পরীক্ষার্থীদের এবং সংশ্লিষ্ট আরো সকলের জীবনের নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে কারণে আমরা 2020 সালের এইচএসসি পরীক্ষা সরাসরি গ্রহণ না করে একটু ভিন্ন পদ্ধতিতে মূল্যায়নের আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি। মূল্যায়ন শেষে ডিসেম্বরেই ঘোষণা হবে ফল। তবে মূল্যায়নের পদ্ধতি কি হবে? জবাবে মন্ত্রী বলেন, জেএসসি ও এসএসসি পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে হবে মূল্যায়ন। সেই দুটি পরীক্ষায় তাদের যে ফলাফল, সেটির গড় অনুযায়ী আমরা এই এইচএসসি তে তাদের ফলাফল নির্ধারণ করবার কথা আমরা সিদ্ধান্ত নিয়েছি। আমাদের বেশ কিছু শিক্ষার্থী তারা এসএসসি পরীক্ষাতে যে বিভাগে পাশ করে, দেখা যায় যে এইচএসসি তে এসে তারা বিভাগ পরিবর্তন করে। তাদের মূল্যায়নের ক্ষেত্রে এই বিষয়গুলো নিয়ে সিদ্ধান্ত নিয়ে আমাদের কাছে সুপারিশ করবার জন্য আমরা একটা বিশেষজ্ঞ কমিটি গঠন করেছি। এদিকে সরকারের এমন সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে। এ পদ্ধতিতে মূল্যায়ন বিদেশে উচ্চশিক্ষা সহ বিভিন্ন বিষয়ে বড় ধরনের সমস্যার সৃষ্টি করবে বলে শঙ্কা তাদের। যদিও শিক্ষামন্ত্রীর দাবি, আন্তর্জাতিক পদ্ধতি অনুসরণ করায় জটিলতার সুযোগ নেই। আশা করি উনিটা দেখবেন যাতে আমাদের কি কেউ বলতে না পারে আমরা 2020 ব্যাচ আমরা পরীক্ষা না দিয়ে পাশ করেছি। চাকরি জীবনে যেতে গেলে কোনো সময় না আমাদের বাধাপ্রাপ্ত হবে বা বলবে ওইখানে এরা তো অটো পাস হয়ে আসছে। দেশের বাইরে পড়াশোনা করতে যাবে তাদের ক্ষেত্রে সরকার কি পদক্ষেপ নেবে? সো আমাদের সকল কিছু আমরা বিস্তারিতভাবে জানতে চাই। এই বিষয়গুলো নিয়ে সিদ্ধান্ত নিয়ে আমাদের কাছে সুপারিশ করবার জন্য আমরা একটা বিশেষজ্ঞ কমিটি গঠন করেছি। চলতি বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেওয়ার অপেক্ষায় ছিলেন প্রায় 14 লাখ শিক্ষার্থী, যাদের মধ্যে 11 লাখই নিয়মিত পরীক্ষার্থী। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা।
ভিন্ন পদ্ধতিতে এইচএসসি পরীক্ষার মূল্যায়নের ফলে বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে শিক্ষার্থীরা সমস্যার মুখোমুখি হবেন বলে আশঙ্কা করেছেন কোনো কোনো শিক্ষাবিদ। তবে কোনো কোনো শিক্ষাবিদ মনে করেন করোনা পরিস্থিতিতে এছাড়া আর কোনো উপায় ছিল না। বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে উপযুক্ত পদ্ধতি বেছে নেওয়ারও পরামর্শ তাদের। এসএসসি ও জেএসসি পরীক্ষার ফলাফল মূল্যায়ন করে এইচএসসির ফলাফল দেওয়ার সরকারের সিদ্ধান্তে শিক্ষার্থীরা বৈষম্যের শিকার হবে বলে মনে করেন কোনো কোনো শিক্ষাবিদ। যদিও তারা মানছেন যে করোনা পরিস্থিতিতে এছাড়া আর কোনো উপায় ছিল না। সেক্ষেত্রে উচ্চশিক্ষায় ভর্তির বিষয়ে সতর্ক থাকার পরামর্শ তাদের। এসএসসি জেএসসি যে রেজাল্ট, সেই রেজাল্টের চাইতে কিন্তু হায়ার স্টাডির জন্য উচ্চ মাধ্যমিকটাকে সবাই অনেক সিরিয়াসলি নিয়ে কিন্তু এই কম্পিটিশনের নামে যে আমরা একটু ভালো ইউনিভার্সিটিতে বা বাইরে কোথাও ভর্তি হব, সেই সুযোগটা থাকছে না। তবে কোনো কোনো শিক্ষাবিদ মনে করেন দেশে উতরে গেলেও বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে থেকে যাচ্ছে শঙ্কা। যারা বিদেশে পড়াশোনা করতে যাবে তাদের জন্য হয়তো একটা সমস্যা হবে, কারণ স্পেসিফিক সাবজেক্টে 12 ইয়ার্স অফ স্কুলিং কমপ্লিট করার পরে সে শতকরা কত নম্বর পেল, এই বিষয়গুলো কিন্তু বিদেশি বিশ্ববিদ্যালয়গুলোতে বিবেচনা করা হয়। ফলাফল নির্ধারণের এই পদ্ধতি বিরূপ প্রভাব থেকে উত্তরণে এখনই করণীয় ঠিক করতে সরকারকে পরামর্শ দিয়েছেন তারা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। করোনার ভ্যাকসিন কেনার জন্য 600 কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। যাদের কেনার সামর্থ্য নেই তাদেরও ভ্যাকসিন প্রাপ্তি নিশ্চিতের চেষ্টা চলছে। সকালে মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে একথা জানান মন্ত্রিপরিষদ সচিব। বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন ছাড়া কোনো ভ্যাকসিন বাংলাদেশ কিনবে না বলেও জানান তিনি। করোনা মহামারীর সাথে 8 মাস ধরে লড়ছে বাংলাদেশ। এই সময়ে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 3,71,000, প্রাণহানি হয়েছে প্রায় 5,500-এর কাছাকাছি। কোভিড-19-এর করাল গ্রাস থেকে বাঁচতে পুরো বিশ্ব যখন ভ্যাকসিনের জন্য মরিয়া, দৌড়ে এগিয়ে থাকার চেষ্টায় বাংলাদেশও। ভ্যাকসিন কেনার ইস্যু উত্থাপিত হলো মন্ত্রিসভাতেও। বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে ভ্যাকসিন আমদানি ও প্রয়োগ সংক্রান্ত বিভিন্ন বিষয় উঠে আসে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব সচিবালয়ে সাংবাদিকদের জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন ছাড়া কোনো ভ্যাকসিন নেওয়া হবে না। আমাদের হেলথ মিনিস্ট্রি রাইট ফ্রম দ্য বিগিনিং বিভিন্ন যারা ভ্যাকসিন প্রডিউস করছে তাদের সাথে যোগাযোগ রাখছে, এবং আমাদের একটা বেস লাইন হলো WHO যেটাকে রিকগনাইজ না করবে সেটা আমরা অ্যাকসেপ্ট করব না। কিছু ফার্মাসিউটিক্যালস কোম্পানি তারাও পার্সোনালি বিভিন্ন ইসের সাথে যোগাযোগ করতেছে এখানে প্রোডাকশনের জন্য। মন্ত্রিপরিষদ সচিব আরও জানান, ভ্যাকসিন কেনার ক্ষমতা যাদের নেই তাদের কথাও ভাবছে সরকার। বাংলাদেশ অগ্রাধিকার ভিত্তিতে একটু লেস প্রাইসে, আর কি এখনো প্রাইস ফিক্স করা হয়নি, লেস প্রাইসে আমরা ভ্যাকসিন পাবো। ভ্যাকসিন ক্রয়ের জন্য 600 কোটি টাকার সংস্থান অলরেডি আমরা এবারের বাজেটে রেখেছি। ভ্যাকসিনের প্রাইস, তারপর কোথায় কিভাবে সাপ্লাই দিতে হবে, কিভাবে প্রিজার্ভ করতে হবে, এগুলি সব দেখে সাধারণ যারা মানুষ কিনতে পারবে না তাদের জন্য তো ডেফিনেটলি একটা বড় পোর্শন ফ্রি দেওয়া হবে, নো কোশ্চেন অ্যাবাউট ইট। এছাড়া এখন থেকে 7ই মার্চ ঐতিহাসিক দিবস হিসেবে পালনের সিদ্ধান্তের পাশাপাশি আয়োডিনযুক্ত লবণ আইন 2020-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে বলে জানানো হয় ব্রিফিংয়ে। পরবর্তী ধাপে প্রেক্ষিত পরিকল্পনা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। ব্যবহার শেষে বড় ছোট বিভিন্ন বর্জ্য ফেলা হচ্ছে রাজধানীর বিভিন্ন খালে। এ অবস্থায় ময়লা ফেলে ডোবা নালার প্রবাহ বন্ধ করলে জরিমানার ঘোষণা দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। পরিবেশবিদরা বলছেন, চ্যানেলগুলোর প্রবাহ স্বাভাবিক করা না গেলে ভবিষ্যতে বড় মাশুল গুনতে হতে পারে। কোনো ডিপার্টমেন্টাল স্টোর নয়, খাল থেকে মিলছে জাজিম, সোফা, টেলিভিশনের খোলস, ভাঙা ফ্রিজ, সুটকেস, বালিশ আর অসংখ্য ডাবের খোসা। বুধবার রাজধানীর মিরপুরে গোদাখালী খাল পরিষ্কার কার্যক্রমে নেমে যান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র নিজেই। তুলে আনা হয় বাড়ির অব্যবহারযোগ্য জিনিসপত্রের স্তূপ। ড্রেনের পানি যাওয়ার কথা নদীতে, একটু বৃষ্টিতেই জলাবদ্ধতায় নাকাল হন নগরবাসী। অথচ তাদেরই ফেলা ময়লা জমে এখন ভাগাড়ে পরিণত হয়েছে প্রায় প্রতিটি চ্যানেল। খাল নিয়ে ব্যবসা হচ্ছে, মাঠ বাড়ি তৈরি হচ্ছে উল্লেখ করে ডিএনসিসির মেয়র জানান, খাল ডোবানালা অপরিষ্কার থাকলে 20 অক্টোবর থেকে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। যে কোনো সংস্থা সরকারের, যদি আমি ওই সংস্থার আন্ডারে যদি দেখি সেই ডোবা বা সেই খাল পরিষ্কার না করেছে, আমি কিন্তু সেই সংস্থার যে দায়িত্ব আছে
আমি কিন্তু তার বিরুদ্ধে কিন্তু আমি অবশ্যই অ্যাকশনে যেতে আমার বাধ্য হব। আসার খাল এখন পরিষ্কার করছি কেন? এটা তো আমার এখতিয়ার না। এই ময়লাগুলো উদ্ধার করেছি। অ্যারাউন্ড 510 জন কর্মীকে আমি খাল পরিষ্কার অভিযানের জন্য নামিয়েছি। পরিবেশবিদরা বলছেন মানুষ নিজেরাই নিজেদের ভোগান্তির কারণ। এখনই ডোবা নালাগুলো সচল না করা গেলে সামনে ভয়াবহ সময় আসতে পারে বলেও সতর্ক করেছেন তারা। কোনো সংস্থাই জনগণের কাছে জবাবদিহিতাহীন কোনো কার্যক্রমে থাকতে পারে না, এবং আমরা বছরকে বছর প্রকল্প দেখেছি, জনগণের কাছে জবাবদিহিতাহীন কার্যক্রম দেখেছি, এবং আবারও খালকে ভাগাড়ে পরিণত হতে দেখেছি। জনগণের ক্ষেত্রেও একটা বড় দায়িত্ব রয়েছে, খালগুলোর মালিক না বরং অভিভাবক হওয়া দরকার। চলতি মাসের মধ্যে বিভিন্ন সংস্থার মালিকানাধীনে থাকা 16টি খাল ও লেক পরিষ্কার কাজ সম্পন্ন করার উদ্যোগ নিয়েছে ঢাকার উত্তর সিটি কর্পোরেশন। সিলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। পুরান ঢাকার আরমানিটোলা মাঠের পাশের রাস্তায় বিস্ফোরণে 7 জন আহত হয়েছেন। তাদের মধ্যে 3 জন মিটফোর্ড হাসপাতালে ভর্তি রয়েছেন। বিকেলে হঠাৎ করেই আরমানিটোলার মাঠের পাশের রাস্তায় বিকট শব্দে বিস্ফোরণ হয়। এতে ঘটনাস্থলে থাকা 7 জন আহত হন। তাদের মধ্যে 4 জন প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে গেছেন। বাকি 3 জন এখনও মিটফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ঘটনাস্থল পরিদর্শন করে তিতাস কর্তৃপক্ষ জানায় সেখানে গ্যাসের কোনো লাইনে লিকেজ নেই। সুয়ারেজ লাইনে জমে থাকা গ্যাস থেকে এই দুর্ঘটনা ঘটেছে। মেনহোলটা আছে, ওটার ভিতর থেকে একটা বোতল বের হলো, অনেক আওয়াজ। এই মেনহোলটা পুরো ঢালাই ছিল, এখানে পুরো কোনো ছিদ্র ছিল না, না থাকার কারণে হয়তো এই সমস্যা হয়েছে। এটা জাস্ট বায়োগ্যাসের যে একটা গ্যাস থাকে, ওই গ্যাসটা বাস্ট করছে। এটা ড্রেনেজ বিভাগের প্রতিটা রাস্তায় এরকম পিট আছে, দেখা গেছে 10 ফিট 20 ফিট দূর দূর এরকম পিট আছে। পিটে ডাকনায় বিস্ফোরণ। আর তিতাসের যে লাইনটা, ওই লাইনে আমাদের কোনো লিকেজ নাই এবং আদার্স আমরা কোনো গন্ধও পাচ্ছি না। তারপরেও আমরা যেহেতু একটা দুর্ঘটনা ঘটছে, আমরা উপস্থিত আসছি, আমরা দেখবো আমাদের লাইনটা। কয়েকজন লোক আহত হয়েছে, ওই আহতদের হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এর মধ্যে 3 জন হাসপাতালে ভর্তি আছে, আর বাকি সবাই ফার্স্ট এড নিয়ে চলে গেছে। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন রিপোর্টার কামরুজ্জামান মামুন। সরাসরি যাচ্ছি তার কাছে। মামুন। হাফসা, পুরান ঢাকার আরমানিটোলা খেলার মাঠ সংলগ্ন পশ্চিম গেটের সাথে যে সড়কটি রয়েছে, সেই সড়কে কিন্তু আজ বিকেল 4:30টার দিকে একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এবং জানিয়ে রাখি যে সড়কের যে পিচ এবং সড়কের যে অবকাঠামো, সেটি কিন্তু একটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আমরা এখানে এসে কথা বলেছি তিতাস এবং ওয়াসা উভয় কর্তৃপক্ষের সঙ্গে। তারা আসলে এখানে এটি দেখে তারা পর্যবেক্ষণ করে যেটি আমাদেরকে জানিয়েছেন যে এখানে আসলে তিতাসের গ্যাস লাইনের কোনো লিকেজ থেকে দুর্ঘটনা ঘটেনি। এটি ঘটেছে এখানে যে ঢাকা ওয়াসার যে ড্রেনেজ বিভাগের সুয়ারেজ লাইন রয়েছে, সেই সুয়ারেজ লাইনে জমে থাকা গ্যাস থেকে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এবং এটি একটি পিট, অর্থাৎ সুয়ারেজ লাইনের পিট বলা হয় সেটিকে, যেখানে কয়েকটি সুয়ারেজ লাইনের মুখ এসে এক জায়গায় হয়, সেখানে পানি নির্গমন হয়। এমন একটি পিটেই এই দুর্ঘটনাটি ঘটেছে। এবং এই দুর্ঘটনা ঘটার কারণ হিসেবে ওয়াসা যেটি বলছে যে প্রত্যেকটি পিট অর্থাৎ ম্যানহোলের ওপরে আমরা যেমন দেখি যে ছিদ্র থাকে গ্যাস বের হওয়ার জন্য, এখানেও ছিদ্র ছিল। পরবর্তীতে এই সড়ক নির্মাণ করায় এই পিচের ওপর দিয়ে পিচ ঢালাই দেওয়া হয়েছে, যে কারণে ছিদ্রগুলো বন্ধ হয়ে যাওয়ার কারণে ভেতরে গ্যাস জমে আজকের এই দুর্ঘটনা ঘটেছে। এবং এই ঘটনায় কিন্তু তাৎক্ষণিকভাবে 9 জন আহত হয়, যাদেরকে হাসপাতালে নেওয়া হয়। এর ভেতরে 6 জন কিন্তু প্রাথমিক চিকিৎসা শেষে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, আর বাকি 3 জন এখনও রাজধানীর মিটফোর্ড হাসপাতালে, পাশেই মিটফোর্ড হাসপাতাল, এখানে চিকিৎসাধীন রয়েছেন। তবে সেই 3 জনের অবস্থাও আশঙ্কা মুক্ত বলে আমাদেরকে জানিয়েছে বংশাল থানা পুলিশ। এখানে স্থানীয় যে ওয়ার্ড কাউন্সিলর রয়েছে, তিনি যেটি বলছিলেন যে আমরা অনেক ক্ষেত্রে বারবারই কিন্তু ওয়াসাকে বলে থাকি যে এই যে সুয়ারেজ লাইনগুলো, এগুলো সংস্কার করার জন্য, কিন্তু কোনোভাবেই কিন্তু তারা এই কাউন্সিলের কথা কানে নেয় না বলে তিনি অভিযোগ করেছেন। আপনি জানেন যে পুরান ঢাকা অত্যন্ত ঘনবসতিপূর্ণ একটি এলাকা, এবং যেখানে এই দুর্ঘটনাটি ঘটেছে সেখানে কিন্তু একটি চায়ের দোকান ছিল, এবং সে সময়ে সেই চায়ের দোকানে বসে কিন্তু কয়েকজন চা খাচ্ছিল। এবং এই দুর্ঘটনা ঘটায় কিন্তু সেই যারা চা খাচ্ছিল এবং চায়ের দোকানদার, তারাও কিন্তু আহত হন। হাফসা। আরমানিটোলার রাস্তায় বিস্ফোরণের ঘটনা জানাতে কামরুজ্জামান মামুন যোগ দিয়েছিলেন আমাদের সঙ্গে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে করোনায় আক্রান্ত হয়ে দেশে 24 ঘন্টায় 35 জন মারা গেছেন। নতুন শনাক্ত হয়েছেন 1520 জন। এ নিয়ে দেশে মোট রোগীর সংখ্যা 3,73,151 জন।
দেশে একদিনে নমুনা পরীক্ষা করা হয়েছে 13,032 জনের। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে 20,26,808 জনের। 24 ঘন্টায় নতুন করে 1,520 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত 3,73,151 জন। 24 ঘন্টায় মারা গেছেন 35 জন। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন 5,440 জন। করোনা থেকে 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,798 জন। মোট সুস্থ হয়েছেন 2,86,631 জন। বাংলাদেশি শ্রমিকদের ভিসার মেয়াদ 30 অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে সৌদি সরকার। ভিসা নিয়ে প্রবাসীদের উদ্বেগের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন এ খবর দিলেন। সৌদি আরবে ফ্লাইট চালুর পরও ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় দেশে আটকে পড়া শ্রমিকরা এতদিন উদ্বিগ্ন ছিলেন। সৌদি সরকারের এমন সিদ্ধান্তের ফলে স্বস্তি প্রকাশ করেছেন অনেক প্রবাসী শ্রমিক। এদিকে অগ্রাধিকার ভিত্তিতে আজও টিকিট বিক্রি হয়েছে। বুধবার ভোর থেকেই রাজধানীর কারওয়ান বাজারে সৌদি এয়ারলাইন্সের সামনে ভিড় করতে থাকেন টিকিট প্রত্যাশীরা। এছাড়া টোকেন ও টিকিট পেতে আজও রাজধানীর মতিঝিলে বিমান কার্যালয়ে ভিড় করেন সৌদি প্রবাসীরা। হ্যাঁ, আমরা সুখবর পেয়েছি, 30 অক্টোবর পর্যন্ত ওরা বর্ধিত করেছে। ক্রেতা বিক্রেতার হাঁক ডাকে সরগরম মানিকগঞ্জের সবচেয়ে বড় দেশি মাছের আড়ত তরাঘাট। কালীগঙ্গা, ধলেশ্বরী, ইছামতি সহ আশপাশের নদ-নদীর মাছ স্বল্প দামে কেনাবেচা করেন জেলে, পাইকার ও আড়তদাররা। ইউসুফ আলীর পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। ভোর থেকে দেশীয় মুক্ত জলাশয়ের কই, শিং, শোল, বোয়াল, রুই, কাতলা, চিংড়ি, বাইম সহ কালীগঙ্গা, ইছামতি, ধলেশ্বরী নদীর সুস্বাদু দেশীয় মাছের সরবরাহে জমজমার তরা মাছের পাইকারি আড়ত। এছাড়াও মানিকগঞ্জের পদ্মার ইলিশ সহ চট্টগ্রাম ও বরিশালের ইলিশ, পাঙ্গাসের সরবরাহ ভালো। তবে মুক্ত জলাশয়ের টাটকা মাছের সরবরাহের কারণে এ আড়তের কদর রাজধানী ঢাকার পাইকার ও ব্যবসায়ীদের কাছে বেশি। দাম কম ও টাটকা মাছ পেয়ে স্থানীয় ক্রেতা সহ দূর দূরান্তের পাইকাররা খুশি। দেশেও মাছ পাওয়া যায়, সব ধরনের মাছ, এবং মোটামুটি অন্য জায়গার তুলনায় এখানে মাছের দাম একটু কম। রুই মাছ, ইলিশ মাছ, এমনি গুড়া মাছ ভাই বিক্রি করি। মুক্ত জলাশয়ের নদীর মাছ, সাগরের মাছ, ইলিশ মাছ, বরিশালের ইলিশ মাছ। কাস্টমার খুব ভালো, তাই তো এই তরাঘাটে মাছ কিনতে আসে। এই জায়গা থেকে আমরা ঢাকায় অনেক বিভিন্ন জায়গায় মাছ বিক্রি করি, আর এই জায়গার মাছ মনে করেন অনেক জায়গা থেকে অনেক পাইকার এসে কিনে নিয়ে যায়। জেলার সবচেয়ে বড় পাইকারি মৎস্য আড়ত হলেও বছরের পর বছর কোনো উন্নয়নের ছোঁয়া নেই এই আড়তে। তাই সরকারের কাছে এর অবকাঠামো উন্নয়নের দাবি মৎস্য আড়তের নেতার। বৃষ্টি বাদল হয় এবং পানি পাস করার কোনো জায়গা নেই। সরকারের কাছে একটা দাবি, আমাদের আড়তের উন্নয়নের ব্যাপারে তারা সরকার যেন আমাদের নজর রাখে। কয়েক হাজার জেলে ও শতাধিক আড়তদারের মাধ্যমে নদী, মুক্ত জলাশয়, চট্টগ্রাম ও বরিশাল থেকে আনা মাছ বেচা কেনা হয় জেলার সদর উপজেলার এ বাজারে। সময় সংবাদ, মানিকগঞ্জ। দেখছেন সন্ধ্যার সময়। ব্যস্ত সূচিতে ঠাসা টাইগারদের আগামী বছরটা। টাইগারদের বিকল্প তৈরি রাখতে তাই জাতীয় পুলে ক্রিকেটারের সংখ্যা বাড়ানোর লক্ষ্য বিসিবির, জানিয়েছেন জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন। মাঠে যদি আপনি খেলা দেখেন বেশ হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে, কিন্তু সো আমরা কোয়াইট প্লিজ ডেফিনেটলি যে প্রস্তুতি ম্যাচ হোক বা কম্পিটিটিভ ম্যাচ হোক, যখন কি পারফর্ম করে তারা কিন্তু আমাদের মনে সবসময় থাকে, ঠিক আছে। পুরোনো খেলাদের তো আমরা কম বেশি জানি, তারা তো সামনে যে এই টুর্নামেন্ট হবে সেখানে খেলার সুযোগ পাবেন, বা নতুনদেরকেও একটা দেখে নেওয়ার সুযোগ, পুলের সংখ্যাটা, পুলের প্লেয়ার সংখ্যাটা বাড়ানোর একটা সুযোগ। এখন যেগুলি করছি সেগুলোর উদ্দেশ্য কিন্তু সেটাই, যে পুলে প্লেয়ারদের সংখ্যাটা বাড়ানো, কম্পিটিশনটা আরও বেশি তৈরি করা। কারণ যেটা বলছিলাম, যদি আমাদের সব কিছু স্বাভাবিক হয়ে যদি পরবর্তী বছরটা যদি আমরা একদম শুরু করতে পারি, পরবর্তী বছরে কিন্তু আমাদের অনেক খেলা, আর অলমোস্ট 9 মাস খেলা থাকে, সেক্ষেত্রে আমাদের প্লেয়ারের সংখ্যা একটু বেশি তো বাড়াতে হবে। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। এবছর হচ্ছে না এইচএসসি পরীক্ষা। জেএসসি ও এসএসসির ফলাফলের ভিত্তিতে মূল্যায়ন, পাশ করবে শতভাগ। অনিশ্চয়তা কাটলেও শঙ্কায় শিক্ষার্থীরা। এবং পুরান ঢাকার আরমানিটোলা মাঠের পাশে রাস্তায় বিস্ফোরণ, সুয়ারেজ লাইনে জমা গ্যাস থেকেই দুর্ঘটনা। প্রাথমিক ধারণা তিতাসের, আহত কয়েকজন হাসপাতালে ভর্তি। এই ছিল সন্ধ্যার সময়, সঙ্গে থাকুন সময়।